হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা, তোমাদের স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, বিগত ক্লাসের আলোচনায় আমরা জেনেছিলাম পলাশীর যুদ্ধে সেনাপতিদের বিশ্বাসঘাতকতায় পরাজিত সিরাজের উত্তরোত্তর দুর্ভোগগুলো নিয়ে। রাজধানী মুর্শিদাবাদে ফিরে আসার পর নবাব চেষ্টা চালিয়েছিলেন রাজধানীতে ইংরেজ এবং দেশীয় বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে, কিন্তু বিধি বাম, এখানেও বিশ্বাসঘাতকতা এসে হানা দেয়। সেনাবাহিনী সংগঠনের নাম করে উন্মুক্ত রাজকোষ থেকে অনেকেই অগাধ টাকা হাতিয়ে পালিয়ে যায়, যার মধ্যে ছিলেন খোদ সিরাজউদ্দৌলার শ্বশুরও। তবুও রাজ্যের কিছু মানুষ দোটানায় ছিল পালাবে নাকি মুর্শিদাবাদেই থেকে যাবে এই নিয়ে। কিন্তু ইংরেজদের হাতে মোহনলাল বন্দী হওয়ার খবর আসার পর মানুষের সেই আশাও ভেস্তে যায়। নিঃস্ব পরাজিত নবাব দেখেন পাহাড়ি ঢলের মতো রাজ্যের মানুষের প্রস্থান। তিনি তার রাজদরবারে বসে থাকেন একা। বন্ধুরা, গত ক্লাসে আমরা সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্য নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু নাটকের চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্য। এর সময়কাল 1757 সালের 29শে জুন। স্থান মির্জাফরের দরবার। আমরা দেখতে পাই সিরাজউদ্দৌলার অপসারণের পর নতুন নবাব হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন মির্জাফর। রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ সহ অন্যান্য আমির উমরাগণ মির্জাফরের দরবারে আসেন। দরবার কক্ষ দারুণ আনন্দ কোলাহলে মুখর, যেন এটি রাজদরবার নয়, বরং কোনো নাচ গানের মজলিস। এই দৃশ্যের প্রথম সংলাপটি রাজবল্লভের। নবাব এখনও আসেননি, অপেক্ষায় আছেন সকল সভাসদেরা। রাজবল্লভ বলছেন, কই, আসর জুড়িয়ে গেল যে, নতুন নবাব সাহেবের দরবারে আসতে এত দেরি হচ্ছে কেন? জগৎ শেঠ জবাবে টিপ্পনি কেটে বলেন, ঢাল তলোয়ার ছেড়ে নবাবী লেবাস নিচ্ছেন খাঁ সাহেব, একটু দেরি তো হবেই। তাছাড়া চুলের নতুন খেজাব, চোখে সুরমা, দাড়িতে আতর, এসব তাড়াহুড়ার কাজ নয়। রাজবল্লভও টিপ্পনি কাটায় যোগ দেন, বলেন, দর্জির নতুন পোশাকটা নিয়ে ঠিক সময়ে পৌঁছেছে কি না কে জানে। এসবের মাঝে নকিবের ঘোষণা ভেসে আসে, সুবে বাংলার নবাব দেশবাসীর ধন দৌলত জান সালামতের জিম্মাদার মীর মোহাম্মদ জাফর আলী খান দরবারে তশরিফ আনছেন, হুঁশিয়ার। ঘোষণার পর মির্জাফরের প্রবেশ ঘটে দরবারে। তার সঙ্গে আছে পুত্র মিরন। দরবারে উপস্থিত সবাই সসম্ভ্রমে উঠে দাঁড়ায়। মির্জাফর দরবারে প্রবেশের পর ধীরে ধীরে সিংহাসনের কাছে এগিয়ে যান। এরপর একবার আড়াআড়িভাবে সিংহাসনটা প্রদক্ষিণ করেন, আবার একপাশে গিয়ে একটা হাতল ধরে দাঁড়ান। দরবারের সবাই নতুন নবাবের এই আচরণে কিছুটা বিস্মিত হয়। রাজবল্লভ নতুন নবাবকে বলেন, আসন গ্রহণ করুন সুবে বাংলার নবাব, দরবার আপনাকে কুর্নিশ করবার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছে। কিন্তু ব্যক্তিত্বহীন মির্জাফর সঠতার মাধ্যমে কেড়ে নেওয়া সেই আসনের মর্যাদা রক্ষার যোগ্য হলে তো। তিনি বলেন, কর্নেল সাহেব এসে পড়লেন বলে। কর্নেল বলতে এখানে বোঝানো হয়েছে রবার্ট ক্লাইভকে। তোমরা জানো যে ক্লাইভের সহযোগিতায় প্রাক্তন নবাব সিরাজউদ্দৌলার অপসারণ সম্ভবপর হয়। রাজবল্লভ মির্জাফরের কথায় বেশ বিরক্ত বোধ করেন, বলেন, কর্নেল ক্লাইভ আসা অবধি দেশের নবাব সিংহাসনের হাতল ধরে দাঁড়িয়ে থাকবেন নাকি? এমন সময় নকিব আবারও ঘোষণা দেয়, মহামান্য কোম্পানির প্রতিনিধি কর্নেল রবার্ট ক্লাইভ বাহাদুর, দরবার হুঁশিয়ার। ক্লাইভের সঙ্গে ওয়ার্ডস ও কিলপ্যাট্রিকও প্রবেশ করে নবাবের দরবারে। গোটা দরবার সন্ত্রস্ত হয়ে ওঠে, কিন্তু মির্জাফরের মুখ ভরে ওঠে আনন্দে। ক্লাইভ দরবারে প্রবেশ করেই নবাবের দিকে তাকিয়ে বলেন, লং লিভ জাফর আলী খান, বাট হোয়াট ইজ দিস? নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন, ইনি নবাব না ফকির? জবাবে মির্জাফর মিথ্যে অনুরাগ দেখিয়ে বলেন, কর্নেল সাহেব হাত ধরে তুলে না দিলে আমি মসনদে বসবো না। এই কথা শুনে ক্লাইভেরও দারুণ অবাক হওয়ার জোগাড়। ক্লাইভ বলে, হোয়াট, দিস ইজ ফ্যান্টাস্টিক, আই মাস্ট সে।
আপনি নবাব, এই মসনদ আপনার, আমি তো আপনার রাইয়াত, আপনাকে নজরানা দেব। জবাবে মির্জাফর দেয় একটি নাটকীয় সংলাপ, যেটি হচ্ছে, মির্জাফর বেঈমান নয় কর্নেল ক্লাইভ, বাংলার মসনদের জন্যে আমি আপনার কাছে ঋণী। সে মসনদে বসতে হলে আপনার হাত ধরেই বসব, তা না হলে নয়। ক্লাইভ এহেন কথা শুনে পাশে দাঁড়ানো ওয়াটসকে নিচু স্বরে বলে, নো ক্লাউন উইল এভার বিট হিম। ওয়াটসকে এই কথা বলার পরপরই মির্জাফরের উদ্দেশ্যে ক্লাইভ বলে, আমাকে লজ্জায় ফেলেছেন নবাব জাফর আলী খান। আই এম কমপ্লিটলি ওভারওয়েলমড। বুঝতে পারছি না কি করা দরকার। রবার্ট ক্লাইভ এরপর এগিয়ে গিয়ে মির্জাফরের হাত ধরে, তারপর তাকে সিংহাসনে বসিয়ে দিতে দিতে বলে, জেন্টলম্যান, আই প্রেজেন্ট ইউ দ্য নিউ নবাব, হিজ এক্সেলেন্সি জাফর আলী খান। আপনাদের নতুন নবাব জাফর আলী খানকে আমি মসনদে বসিয়ে দিলাম। মে গড হেল্প হিম অ্যান্ড হেল্প ইউ অ্যান্ড ওয়েল। ওয়াটস ও কিলপ্যাট্রিক একযোগে হর্ষ করে ওঠে, হিপ হিপ হুররে। দরবারের সবাই নতুন নবাবকে কুর্নিশ করে। তারপর কিলপ্যাট্রিকের কাছ থেকে একটি সুদৃশ্য তোড়া নিয়ে নবাবের পায়ের কাছে রাখে ক্লাইভ, আর বলে, কোম্পানির তরফ থেকে আমি নবাবের নজরানা দিলাম। এরপর একে একে অন্যেরা নজরানা দিয়ে কুর্নিশ করতে লাগলো নতুন নবাবকে। এর মাঝেই হঠাৎ পাগলের মতো চিৎকার করতে করতে উমিজাদের প্রবেশ ঘটে দরবারে। সে দৌড়ে ক্লাইভের কাছে গিয়ে বলে, আমাকে খুন করে ফেলো, আমাকে খুন করে ফেলো। ক্লাইভের তলোয়ারের খাপ টেনে নিয়ে নিজের বুকে ঠুকতে ঠুকতে উমিজাদ বিলাপ করতে থাকে। উমিজাদের এই বিলাপের কারণ আমরা জানব আমাদের সামনের একটি আলোচনায়। তবে তোমরা যারা সিরাজউদ্দৌলা নাটক নিয়ে আমাদের প্রথম দিকের আলোচনায় অংশ নিয়েছিলে, তাদের এতক্ষণে বুঝে ফেলার কথা কেন উমিজাদের এই আহাজারি। বন্ধুরা, তোমরা নাটকের এই অংশের বর্ণনা মনোযোগ দিয়ে পড়লে আরও একটি বিষয় অনুধাবন করতে পারবে। সেটি হচ্ছে, কার্যত মির্জাফর আলী খান নবাব হিসেবে মনোনীত হলেও প্রথম দিন থেকেই দরবারের মূল চালিকা শক্তি হয়ে রবার্ট ক্লাইভ। এর মাসুলও ভবিষ্যতে এদেশে শোধ করতে হয়। পরবর্তী আলোচনায় আমরা এইসব বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গজেটের সাথেই থেকো। বন্ধুরা, চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। নতুন নবাব হিসেবে সিংহাসনে আসীন হন মীর জাফর আলী খান। রবার্ট ক্লাইভ দরবারে প্রবেশের পর হাত ধরে নতুন নবাবকে সিংহাসনে বসিয়ে দেন। সবাই নতুন নবাবকে নজরানা দিচ্ছে। এর মধ্যে ঝড়ের বেগে দরবারে প্রবেশ করে উমিজাদ, পেশ করে নিজের অভিযোগ।